স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। হাজার বছর পাড়ি দেয়া বাংলা কবিতা প্রাচীনকাল থেকেই সামাজিক বঞ্চনার চিত্র তুলে ধরে আসছে। আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিবাদ আর প্রতিরোধ অদম্য হাতিয়ার হিসেবে সামনে ছিল কাব্যের বিপুল ভুবন। এ সময়ের কবিতা সেই ধারা কতটা ধরে রাখতে পারছে এ বিষয়ে প্রায় সামনে আসছে। এসব নিয়ে আজকের আলোচনা মানুষ বোঝো না। কথা বলতে স্টুডিওতে আছেন কবি হেলাল হাফিজ, আছেন কবি শমশের তাবরেজি এবং কবি ও কথা সাহিত্যিক শাহনাজ মুনির। আপনাদের তিনজনকে স্বাগত। হেলাল হাফিজ, আমরা যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই এটি হয়তো অনেক সুনির্দিষ্টভাবে না, কিন্তু আসলে জানতে চাই যে এই সময়ে কবিতা সেইটা পাঠককে কতটুকু আকৃষ্ট করতে পারছে সেগুলি নিয়েও কথা বলতে চাইব। কিন্তু প্রথমে একটু জানতে চাই যে এখনকার সময়ের কবিতাগুলো কবিদেরকে আপনি কিভাবে দেখছেন? কবিতার বিষয়টি নিয়ে তো মানুষে মানুষে ভিন্নতা হবেই। শুধু কবিতা না, পুরো সাহিত্য নিয়েই এক ধরনের ভিন্নতা থাকবেই। কারণ সাহিত্যের মজাটাই ওইখানে। সাহিত্য তো আর এলজাবরা নয়, আর প্লাস বি হোল স্কোয়ার নয় যে এটা সারা পৃথিবীতে একরকম হবে। এই জন্যেই সাহিত্যের মজাটা ভিন্ন এবং এত হৃদয়গ্রাহী। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা আধুনিকতা বলতে অনেক সময় ভুল করে সমকালীনতাকে মনে করে বসি। আসলে তা নয়। আধুনিকতা, কালিদাসের মেঘদূত কি আধুনিক কাব্য নয়? আধুনিক কাব্য। এমনকি ধর্মগ্রন্থ এত সুললিত, সেটাও আমি মনে করি আধুনিক। এইভাবে আস্তে 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 ঊনবিংশ শতাব্দী গেল, তারপর বিংশ শতাব্দী গেল, এখন আমরা একবিংশ শতাব্দীতে বসে এখানে কবিতা নিয়ে যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আধুনিকতার থেকে আমরা কিছুটা উত্তর আধুনিকতায় গিয়েছি, উত্তর আধুনিকতার থেকে এখন আবার আরেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং কেউ কেউ একটু পেছনের দিকে সরে আসছেন। কবিতার সঙ্গে সমকালীনতাকে জড়িয়ে এবং নান্দনিকতাকে প্রাধান্য দিয়ে কবিতাকে হৃষ্টপুষ্ট করতে চাচ্ছেন। এই নানা ধরনের। আর আমরা যারা 60-এর দশকে লেখালেখি শুরু করেছি, আমাদের পরে তো আরও কয়েক প্রজন্ম, যদিও সাহিত্যের দশকওয়ারি ভাগটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু চিহ্নিত করার জন্যে আমরা বলি অমুক দশকের কবি বা অমুক দশকের সাহিত্যিক। সেখানে কণ্ঠস্বরের কিছু ভিন্নতা তো তৈরি হয়েছে। সেটা আমার চেয়েও ভালো বলতে পারবে মুন্নি, কারণ মুন্নির একটা সুবিধা আছে, সে আমাদের এবং তার পরের প্রজন্মের দুজনেরই, তাবরেজি এবং মুন্নি, তারা একটা মাঝখানে এই পর্বটাতে তারা দাঁড়িয়ে আছে। তো এই কবিতার এই আলোচনাটা আমার চেয়েও আমার মনে হয় সুন্দর করে করতে পারবে বাকি দুজন। তাদের কাছে তো অবশ্যই যাব। হ্যাঁ, এই যে সময়টা, পরের একটা ব্যাপার যেটা মনে হয় যে কবিতার ক্ষেত্রে আপনিও যেটা বলছিলেন যে সময়টাকে সেভাবে শুধুমাত্র বছর দিয়ে বা কে কোন কবি কত দিন ধরে কবিতা লিখছে সেটা দিয়ে আসলে বিচার করা সম্ভব না। কিন্তু তারপরেও আমরা অনেক সময়ই এক ধরনের ফ্রেমের মধ্যে বন্দি করি যে 30-এর দশকের কবি, 40-এর দশকের কবি, 60-এর দশকের কবি বা একদম এখনকার কবি যারা, সেটা হয়তো আমাদের আলোচনার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য এই ভাগগুলি করা হচ্ছে। কিন্তু এখনকার সময়ে আমরা যেটি একটু
ভিন্নভাবে যদি বলি যে বর্তমান শতকে এসে আমরা কবিতার আবেদনটা কমে গেছে বলে এক ধরনের অভিযোগ পাওয়া যায়, এটা ঠিক অভিযোগ আমি কিনা? আমি আমি এটার সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করি। কবিতার আবেদন কমেনি, সাহিত্যের কোনো শাখার আবেদনই কমেনি, বরং এমন হতে পারে যে সাহিত্যের বিভিন্ন শাখায় আমরা যারা কাজ করছি, আমরা যারা কর্মী, তাদের মেধা, মনন, সামর্থ্যের কিছু ঘাটতি থাকতে পারে। কবিতা তো আমি মনে করি যথেষ্ট জনপ্রিয়, এখনো যথেষ্ট জনপ্রিয়। অন্তত আমি আমার জীবন দিয়ে যা অনুভব করেছি, এটা মোটেও নৈরাশ্যজনক নয়, মোটেও নৈরাশ্যজনক। অবশ্যই অবশ্যই আমরা নৈরাশ্যজনক বলি না, তবে এটা তুলনামূলক আলোচনার ক্ষেত্রে অনেক সময় আসে, এই জন্যই আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম শামশেদ তাবরেজী, আপনার কাছে এখনকার সময়ের কবি এবং কবিতাটার অবস্থানটা আমরা একটু জানতে চাইব। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে আপনাকে সম্মান দিয়েই বলছি, আমার নামটা শমশেদ তাবরেজী না, শামশেদ তাবরেজী। এটা অনেকেরই ভুল হয় ছোটবেলা থেকেই, যা হোক এটা আমারই দোষ অথবা আমার বাবার দোষ। তো যা হোক, যেটা হলো কি যে ওই তার আগে আমি আমাদের কবি হেলাল হাফিজ, তাকে ওই জন্মদিনের শুভেচ্ছাটা দিই। উনি কালকের জন্মদিন ছিলেন, উনার দীর্ঘ পরমায়ু হোক। যেটা হলো কি যে আজকের কালকের বলে যে কথাগুলো, এগুলো তো সমাজের যে বিবর্তন কিংবা তার যে বাস্তব কনস্ট্রাকশন যেটা হয়, সেটার কারণে আসলে আমরা উনি যেটা বললেন, যেটা ওইখান থেকে আমি একটু বলবো যে আমরা ঠিক কালিদাসের মেঘদূতকে ঠিক আধুনিক বলতে পারবো না। হ্যাঁ, তা কিন্তু এমন কিছু চিরকালীনতা থাকে। আমাদের কথা কিন্তু বেশি নাই শিল্প সাহিত্যে, খুব কম কথাই বলি আমরা নানাভাবে আর কি, সেটা নানান সময়েই আসে। তো সেই কথাগুলো আমরা যেমন আমাদের যদি আমরা বিশ্বযুদ্ধোত্তর পরের পৃথিবীটা দেখি, তাহলে ওরা যেমন একটা শব্দ এখানে উচ্চারিত হলো হেলাল ভাইয়ের মুখ দিয়ে, সেগুলো উত্তরাধুনিকতা। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা এখনো খুব কম বুঝি অথবা বুঝতে চাই। হ্যাঁ, এটা সাহেবরা যখন উত্তরাধুনিকতা বলছে, সেটা আমরা সেটা কিভাবে নেব, আমাদের মধ্যে সেটার সংজ্ঞায়ন করবার একটা আলাদা পদ্ধতি থাকা দরকার কিনা, সেটা নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করতে হয়। আর আধুনিকতাবাদ এবং আধুনিকতা জিনিসটাও এক কিনা, সেটা নিয়েও একটা বিষয় আছে, একটু ফারাক আছে আমার মনে হয়। কিন্তু এখন যেটা হলো যে এই সময়ে আপনি যেটা হেলাল ভাইকেও জিজ্ঞেস করেছিলেন, কাছাকাছি ওই জায়গা থেকে যদি বলি, হ্যাঁ আমি মনে করি যে এখন যে কোনো কবিকে জিজ্ঞেস করি, তারা সবাই প্রায় একই উত্তর দিবে যে সাধারণ মানুষ এবং কবি তার পাঠক এটাকে আলাদা করে ফেলতে পারছে। আমাদের সাধারণ পাঠক বলে কিছু নাই। হ্যাঁ, সাধারণ ইঞ্জিনিয়ার সাহেব আছে কিনা আমি জানি না, কিন্তু সাধারণ পাঠক বলে এখন আর বলা হচ্ছে না। তাহলে কারা পাঠক? হ্যাঁ, এখন আমার কেন ব্যক্তিগত ধারণা যে হ্যাঁ, আমরা তো ছোটবেলায় মায়ের কাছে বন্দে ইলিমিয়ার কবিতা পড়ে কবিতা শিখছি, কিন্তু ঘরে যেই আমরা মায়ের কাছে যেটা শিখেছি, এখন ছেলে বাচ্চারা ওরা কি মায়ের কাছে কবিতার জায়গা থেকে উঠছে কিনা? আমি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার কারণে অনেক যারা করতে আসতেন তাদেরকে জিজ্ঞেস করতাম যে তারা কি কবিতা পড়ে কিনা, কিংবা তারা, তা আমি দেখলাম যে 2-3টে বই যেটা আমরা বাধ্যতামূলক মনে করতাম ছোটবেলায়, যেমন আপনার আমাদের রূপকথার বইটা, সেটা আমি দেখি যে অনেক বয়স্ক লোকও, মানে যারা 25-30 বছর হয়ে গেছে, সেই ঠাকুরমার ঝুলিটা পড়ে নাই। তো এগুলো হয়ে কি যে ব্রাদার্স গ্রিমের আমি কথা বলি, এইরকম যে অনেকগুলো শর্তের কারণে, কারণ কবিতা একটা কবিতার মধ্যে থাকে না, অনেক রূপের মধ্যে থাকে, তো পড়ার অভ্যাসটা সেরকম মনে আমার একটু কমেই গেছে। আরেকটা জায়গা হলো যে আমাদের যে মাধ্যম, আমাদের যে প্যারাডিম শিফট হওয়ার কারণে যে মিডিয়াম যেটা, সেই মিডিয়ামের মাল্টিপ্লিকেশন হয়েছে, অনেকগুলো মিডিয়াম হয়েছে। আমরা এখন হাতের স্মার্টফোনের ভিতরেও কিন্তু আমরা লিখতে পারি। এখন এই যে ফেসবুক একটা, এটা কিন্তু সব কিছুই ধারণ করছে, ফেসবুকের মধ্যে আমরা কবিতাও লিখছি। এখন কোনটা যে কি সেটাকে ডিফাইন করা একটু মুশকিলই হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দেখলে অহরহ কবিতা, হ্যাঁ আমি নিজেই লিখছি,
আমি একজন শুরু করার মধ্যে একজন আর কি। নতুন যেটা লেখা হচ্ছে তার বাইরেও কিন্তু পুরনো কবিতাও ফেসবুকে পোস্ট দিচ্ছে এবং সেটার একটা নতুন পাঠক তৈরিও হচ্ছে। হ্যাঁ, কেউ কিন্তু হয়তো আমার একজন মনে হয় একটা, যে ফেসবুকের যে পাঠক সেটা কি কবিতার যে কবিতাকে পড়তে হলে যেই কবিতা কি ওরাল হচ্ছে কিনা সেটা যদি হয় ফেসবুক থেকে আস্তে আস্তে কবিতা মুখের দিকে চলে আসে, সেটা মন্দ নয়, সেটা আমি মনে করি যে সেটা ভালো। হ্যাঁ, আফ্রিকাতে এখনো কবিতা মৌখিক কণ্ঠের বিষয় হয়ে এক আছে। সময় আমাদের এখানে ছিল। কথোপকথনের ভাষাই ছিল কবিতা। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে মূল যেটা হয়েছে যে মিডিয়াম যেগুলো মানে মাধ্যম যেগুলো, সেই মাধ্যমের অনেক রকমের মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং সেটার থেকে আমরা ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে যাওয়ার কারণে একেবারে বইয়ে লিখিত কবিতা, বই কিনে কবিতা পড়া এটা খুব হচ্ছে না। একটা কথা না বললে কিন্তু একটু মুশকিল হয়ে যায়, এই কারণে যে আমি ধরবো যে কেন কবিতার পাঠক কমে গেছে। এটা যখন বললো যে আমাদের যখন ফেব্রুয়ারি মাস আসে, আমি এটা আবেদনের জায়গা থেকে বলবো, তখন দেখা যাচ্ছে যে প্রকাশকরা সুপ্রচুর কবিতার বই প্রকাশ করছে, কিন্তু আমি খোঁজ করে দেখেছি সুপ্রচুর কবির কাছ থেকে টাকা নিয়ে প্রকাশকের কবিতার বই বার করছে। এটা যখন হয় কিংবা কানে আসে তখন কিন্তু মনে হয় না যে কবিতার সেই জনপ্রিয়তাটা মানে কবি আর আসলে টাকা দিচ্ছে, হ্যাঁ, কবি টাকা দিয়ে দিচ্ছে এবং বই বার করছে। বইটা বের করছে। শাহনাজ আপা, আপনার কাছে একটু আসবো। আপনার একটা সাক্ষাৎকারে দেখছিলাম যে যে কথা আপনি কবিতায় বলতে পারেন না সেইটার জন্য গদ্যের আশ্রয় নেন। আর হেলাল ভাইও যেটা বলছিল, আসলে আমাদের এখানে কবিতাই লেখা শুরু হয়েছে প্রথমে, পরে গদ্যে আমরা গিয়েছি। এই যে পরিবর্তনটা, এখন একেবারে উল্টো পথেই আমরা হাঁটছি নাকি এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রেই প্রযোজ্য, অথবা কবিতায় এমন কি কথা বলতে চান, বাড়তি কথা, যেটি আসলে আপনাকে ওই কাব্যের মধ্যে থেকে বলতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ। ওই ইন্টারভিউ কবে কোথায় বলেছিলাম আমার মনে নেই। আমার না, শুরুটা ঠিক আছে। কোত্থেকে আপনি যেন না, পেয়েছেন। আমি বানিয়ে লিখি না। আচ্ছা, যাই হোক, maybe। না, আমার শুরুটা আমি যখন এটা সব বাংলা মানে সব বাঙালির মধ্যেই আছে যে একটা বয়সে সবাই 1-2 লাইন করে কবিতা লিখে। তো কেউ কেউ সেটাকে বিকশিত করে, কেউ 1-2টা কবিতা লিখেই ছেড়ে দেয়। আমারও শুরুটা কবিতাতেই, মানে আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয় জীবনে আমার প্রথম লেখা কবিতাই প্রকাশিত হয়। তারপর ধীরে ধীরে আবার আমি গদ্যে যাই। গদ্যের প্রতিও আমার টান ছিল, মানে গদ্য লেখার একটা ইচ্ছা ছিল, আগ্রহ ছিল। এখন আপনি যদি জানতে চান যে গদ্য আর কবিতা দুটো তো দুরকম ফর্ম, মানে আঙ্গিকটা ভিন্ন। কবিতায় এক ধরনের আঙ্গিক আছে, আবার আমরা যখন গদ্য লিখি তখন আরেক আঙ্গিকে লিখি। আমার কাছে মানে আমি যখন গদ্য লিখি আমি খুব কবিতার চাইতে পার্থক্য অত বেশি করতে পারি না, মানে করতে চাইও না অনেক সময়। কবিতারই একটা বিকশিত রূপ আমার কাছে আমার মনে হয় যে যখন আমি গদ্য লিখি তখন সেটা হয়। আর আপনি যে বললেন সময়ের কবিতা নিয়ে, প্রথম থেকে যে আলোচনাগুলো এখানে হয়ে আসছিল, আমার দুজনই আমার সিনিয়র কবি এখানে আছেন এবং তারা খুব বিষয়গুলো নিয়ে বলেছেন। আসলে কবি বা লেখক তারা তো সময় নিরপেক্ষ কিছু নয়, একটা সময়ের মধ্য দিয়েই আমরা যাই। স্বাভাবিকভাবে যখন হেলাল হাফিজ ভাইরা শুরু করেছেন, আমরা কিন্তু যখন তরুণ ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন কিন্তু আমরা ওনার লেখা পড়েছি। পড়ে পড়ে আমরা মানে উনি যে তুমুল জনপ্রিয় ছিলেন, তখনও ছিলেন, এখনো আছেন। তার লেখা টানতো পাঠককে, একদম সাধারণ লোক, আমার মনে হয় যে অনেক সাধারণ লোকও কিন্তু হেলাল হাফিজের কবিতা পড়ে। এবং তার যে জলে আগুন জলে যে বইটা সবচাইতে বিখ্যাত বই, আরো অনেক বই উনি লিখেছেন, কিন্তু এইটার মতন বোধহয় বিখ্যাত সবগুলো কবিতাই অনেকের পছন্দ এবং অনেকের মুখস্থও আছে। তো সেইটা আমি বলবো যে তার একটা দক্ষতা তৈরি হয়েছিল ওই সময়ে। উনি যে বসে যে কবিতাগুলো লিখেছেন সেটা পাঠককে, মানে সাধারণ মানুষকে, গণমানুষকে ওইভাবে হয়তো তার আত্মীকৃত করে ফেলতে পেরেছিল, বা মনে করেছিল যে আমার কথাগুলোই কবির মুখ দিয়ে বলা হচ্ছে। কবিতা তো আসলে তাই, কবি বলেন সাধারণ লোকের কথাই, কিন্তু এমনভাবে বলেন যখন পাঠকরা পড়ে বা কেউ পড়ে তখন মনে হয় আমার কথাগুলোই তো কবি বলছেন। তো ওনার সময় থেকে, উনি যে সময়ে লিখেছেন তারপরে আমরা শুরু করেছি। একটা সময় উনি, তারও 10 বছর পরে আমাদের পরে আরো 2 জেনারেশন কিন্তু চলে এসেছে। আমরা যদি 90 দশকে শুরু করে থাকি, তারপর 2000 সাল, 2015 এখন চলছে, 20 বছর। কবিতার পালা বদল
কিছু না কিছু তো ঘটেছেই। এটা হয়তো আরো দূরে দাঁড়িয়ে থেকে শনাক্ত করা সম্ভব হবে, এক্ষুনি এইখানে দাঁড়িয়ে বলা যাবে না একদম ধরে ধরে যে এখান থেকে এইটুকুন পার্থক্য। কিন্তু কেউ যদি ধারাবাহিকভাবে পড়ে যায়, সে বা কেউ যদি এটা নিয়ে গবেষণা, এক্ষুনি এইখানে দাঁড়িয়ে বলা যাবে না একদম ধরে ধরে যে এখান থেকে এইটুকুন পার্থক্য। কিন্তু কেউ যদি ধারাবাহিকভাবে পড়ে যায়, সে বা কেউ যদি এটা নিয়ে গবেষণা করে, তিনি নিশ্চয়ই শনাক্ত করতে পারবেন যে সেই সময়ের কিছু বৈশিষ্ট্য আর এই সময়ের কবিতার কিছু বৈশিষ্ট্যে যে পার্থক্য তৈরি হয়েছে, সময়ের পার্থক্য, সময়গত পার্থক্য, উপলব্ধিটাও সময়ের কারণে কিছু কিছু পাল্টে তো গেছেই, যত যাই বলি আমরা। এই যে কথা হলো যে কবিতা এখন আর শুধু পত্রিকায় প্রকাশিত হবে কিংবা লিটল ম্যাগাজিনে প্রকাশিত হবে বা সম্পাদক প্রকাশ করবেন, সেরকম কিন্তু না। এখন ব্লগে কবিতা প্রকাশিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কবিতাও ছেড়ে দিচ্ছেন, সেখানে সবাই মিলে পড়ছেন, সাথে সাথে মন্তব্য করছেন, তার যদি সাথে সাথে তিনি একটা ফিডব্যাক পাচ্ছেন। এই যে মাধ্যমেরও একটা পরিবর্তন ঘটেছে, সেটাও সময়েরই একটা ফসল আমি বলবো। প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে, সব মিলিয়ে টিলিয়ে তারপরেও কবিতা আছে, তারপরেও কবিতার পাঠক আছে এবং কবিতা লোকে এখনো পড়ে, এখনো ভালোবাসে। অবশ্যই কবিতা টিকে থাকবে, কারণ এটা ইতিমধ্যেই আসলে হাজার বছর তো বাংলা কবিতাই অতিক্রম করে ফেলেছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে এই সময়ের কবিতাটা নিয়ে আরো কিছু কথা বলতে চাইবো, আর একটু জানতে চাইবো। শাহনাজ আপা, আপনি আপনার যেই সাক্ষাৎকার কথা বলেছিলাম ওইটা 21শে অক্টোবর 2013 সালে প্রকাশিত হয়েছিল। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আজকের বাংলাদেশে দিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। হেলাল হাফিজ, আপনার বই এখনো অনেক জনপ্রিয়, কবিতার বই। আমি নিজেও একসময় কবিতা মানে বই বিক্রির সঙ্গে ছিলাম, ফলে আমি সেটাও দেখেছি। আপনার বই আলাদাভাবে বইমেলায় বেশি করে এনে স্টক করে রাখতে হইতো, বিশেষ করে যে জলে আগুন জ্বলে। কিন্তু তারপরেও আপনার বইয়ের সংখ্যা তুলনায় কম কেন? এটা কি আপনার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা চিন্তা আছে? তুলনায় কম মানে মৌলিক গ্রন্থ তো আমার একটাই, যে জ্বলে আগুন জ্বলে। তারপর কবিতা 71 নামে আরেকটি বই, সেটা সেই অর্থে মৌলিক বই নয়। এই যে জ্বলে আগুন জ্বলের সবগুলি কবিতা আছে, সঙ্গে আরো কিছু নতুন কবিতা, এবং প্রত্যেকটা কবিতার ইংরেজি অনুবাদ সঙ্গে। এটা করাই হয়েছিল ইংরেজি অনুবাদের জন্য। তো আমার এই বইয়ের সংখ্যা কম হওয়ার পেছনে প্রধান কারণ দুটো। একটা হলো প্রতিভা কম, আরেকটা হলো আলস্য অসম্ভব প্রিয় আমার, এমনকি মাঝে মাঝে নারীর চেয়েও প্রিয় হয়ে ওঠে। তো এই দুটোই হলো মূল কারণ। আরেকটা হলো মুন্নি বলল কিছুটা, তারপরে যে বলল কিছুটা সত্যতা আছে। মানে যে জ্বলে আগুন জ্বলে এক ধরনের আনন্দের পাশাপাশি এক ধরনের আতঙ্কও তৈরি করেছে আমার ভেতরে, যে জন্যে এখন লিখতে বসলেই একটু হাত কাঁপে। দ্বিতীয় বইটা করব এটা যখনই ভাবি, ম্যানুস্ক্রিপ্ট তৈরির জন্য যখন কিছু কবিতা নিয়ে বসবো ভাবি, তখন আতঙ্কটা আরো বেড়ে যায়। এইসব নানা কারণে ছাপিয়ে যাওয়ার ছাপিয়ে না যেতে পারলেও অন্তত কাছাকাছি থাকতে হবে। আর একটি বিষয় খুব প্রভাব ফেলেছে এই আমার এই বিষয়টার মধ্যে, সেটা হলো ওই যে ও যেটা বললো প্রযুক্তি এসে, মানে আইটি তো পৃথিবীকে এক ধাক্কায় আমার ধারণা 300-400 বছর, মোড চেঞ্জ করে 400-500 বছর এহেড মানে উপরে তুলে দিয়েছে। এখন এইটা কিভাবে সামাল দেয়া যাবে? কবিতারও তো একটা বাক বদল আছে, পরিবর্তন আছে, সেইটা কিভাবে আমরা সামাল দেব? যেমন আমি একটা উদাহরণ দিই, আমি কিন্তু ছোট ছোট অনুকাব্য এই যে জ্বলে আগুন জ্বলে বইয়েও বেশ কয়েকটা আছে। যেমন যুদ্ধ বিরোধী একটা কবিতা আছে, ওই যে নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না, সেখান থেকে আমরা আজকের নামটা, এইটা অনুষ্ঠানেরও সেই শিরোনাম। এখন
মূল বিষয় তো মানুষই, অবশ্যই মানুষ। প্রযুক্তি এসে করেছে কি, ওই যে ফেসবুকে কিংবা ওয়েবসাইটে কবিতা পোস্ট করছে, তো পোস্ট করতে গিয়ে তারপরে মোবাইলে SMS, সেখানে তো আর চিঠির আমেজ না থাকলেও এক ধরনের আনন্দ তো আছেই। আমার ধারণা চিঠিতে যে ব্যাপকতা, যে আলোড়ন, সেটা বোধহয় এই প্রযুক্তির এইসব ব্যবহার করে অতটা পাওয়া যায় না বলে আমার ধারণা। চিঠি তো দু একটা তুমিও লিখেছো নিশ্চয়ই, আমরাও লিখেছি, আমরা চিঠি লেখার প্রত্যেকেরই সময়ে অভিজ্ঞতা আছে। মানে আমরা যখন শুরু করেছি তখন আসলে মোবাইল ফোন ছিল না, ছিলই না, হ্যাঁ। ইন্টারনেট কাকে বলে জানতাম না, টেলিভিশনের এত এখন চ্যানেল এই যে ছিল না। কবিতার যে মানে কম্পারেটিভ যে সময়ের সঙ্গে যে স্টাডিটা, যে মতামতটা আমরা উপস্থাপন করার চেষ্টা করছি, সেটার কিন্তু আরেকটি কারণ হচ্ছে সময়। আমরা খুব সৌভাগ্যবান, 60-এর দশকে আমরা যারা লেখালেখি কবিতা লিখতে শুরু করেছি, এই ভূখণ্ডের কতগুলি অসম্ভব উল্লেখযোগ্য ঘটনার আমরা একেবারে আমরা তখন টকবগে তরুণ, একেবারে তার মানে যৌবনে, প্রথম যৌবনে আমরা সেই ঘটনাগুলির মুখোমুখি হয়েছি। যেমন 69-এর গণ অভ্যুত্থান। তো আমার নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এইটা 69-এর গণ অভ্যুত্থান না হলে হয়তো লেখাই হতো না, চিন্তাতেই আসতো না। এটা সময় আমাকে দিয়ে আদায় করিয়ে নিয়েছে। আমি এখানে এক ধরনের অনুঘটক। তারপরে 71-এর মুক্তিযুদ্ধ, সেখানে এসে উপমা, উৎপ্রেক্ষা, শব্দচয়ন, এইগুলিতে বেশ কিছু নতুন শব্দ এবং নতুন উপমা ঢুকে গেছে। বারুদ, গ্রেনেড, স্বদেশকে শুধু মায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রেমিকা হিসাবেও অনেক কবি স্বদেশকে দেখেছেন। এবং তার যে মানবী, তাকে তিনি বলছেন যে তোমার দিকে তো আজকে আর নজর দেওয়ার সময় নেই আমার, কারণ তোমারও একজন সতীন তৈরি হয়ে গেছেন। স্বদেশকে সে সতীন হিসাবে বলছে তার দয়িতার কাছে। এই জিনিসগুলি কিন্তু 71-এর যুদ্ধ না আসলে আমাদের কবিতায় একটু কি আমি যোগ করতে পারি? সেটা হলো কি যে তদরব বলে একজন ভদ্রলোক আছেন, উনি ক্রিটিক্যাল থিওরির মানুষ আর কি। তো তার একটা বইয়ের মধ্যে আমি দেখলাম যে সেটা হলো যে এই যে যেটা আমরা এই যে কবিতার সঙ্গে কিংবা যে কোনো আমাদের শিল্প সাহিত্যের সঙ্গে মানে চট করে আমরা যে যুদ্ধ কিংবা ষাট, এখন আমরা হয়তো যুদ্ধ দেখেছি ছোট করে, কিন্তু অনেকটা বেশি কল্পনা করতে হয় আমাদের, তাই না? ইতিহাসের নানা ঘটনা, এখন ইতিহাস নিয়েও তো একটা কোয়েশ্চেন আছে, আমাদের প্রশ্ন আছে, যেটা কি আমরা ইতিহাস বলে তো ছেড়ে দিতে পারি, ইতিহাস কি বস্তু, সেই প্রশ্নও কিন্তু আসতে পারে। তো সেই দিক থেকে যখন তদরব বলেন যে এই যে গৌরবান্বিত হওয়ার সাহিত্য, তার মধ্যে একটা বিপদ দেখা যায়। সেই গৌরবান্বিত হওয়ার সাহিত্যের ভিতরে কি একটা উনি বলেন যেটা ফিউচারিস্টরা করেছিলেন, ইতালিতে শুরু হয়েছিল ফিউচারিজমের, যেখান থেকে কিন্তু শেষ পর্যন্ত ফাসিজমের সাহিত্যের বিকাশ হয় সেই ফিউচারিজম থেকে। তো এই গৌরবান্বিত হওয়া যে ক্রমাগত প্রচারমূলক সাহিত্যের ভিতর দিয়ে যদি আমরা যাই, তখন কি আমরাও কি সেরকম কোনো বিপদে পড়ছি কিনা? এবং সেইখান থেকে যদিও এই যে যাবতীয় ঐতিহাসিক ঘটনাগুলো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে রেখেছে, কিন্তু আমরা যদি তা পরখ না করে তার ভিতর দিয়ে যাই, তাহলে আমাদেরকে যারা আমরা বারবার যেটা বলছি সাধারণ পাঠকরা আমাদেরকে খুব বেশি বিশ্বাস করে নিচ্ছে না, বলছে যে তুমি তো বড় বড় কথা বলো কেন। এই ভয়টা আমার মাঝে মাঝে ভয়। পাঠক প্রথম কথা হলো, কবিতাই হোক বা মানে কথা সাহিত্যই হোক, সেটা যদি শিল্পোত্তীর্ণ এবং কালোত্তীর্ণ না হয়, তাহলে কিন্তু
অটোমেটিক্যালি এটা রিজেক্টেড হয়ে যাবে। আমার যেটা হয় কি যে শিল্পোত্তীর্ণ তো সমকাল দিয়ে বোঝা যাবে না। না হ্যাঁ, না, কালোত্তীর্ণ নিয়ে একটা প্রশ্ন আমরা যদি আপনি যেটা তখন বললেন যে ওইখান থেকে আমরা যদি কিন্তু উত্তরার্ধ- তারপর আবার হ্যাঁ। এইটাও কি ঠিক যে শুধুমাত্র সময় পরিভ্রমণ করলেই কালোত্তীর্ণ হবে বা শিল্পোত্তীর্ণ আমার হবে? মনে হয় এটার না। লক্ষণগুলি অবশ্যই মানে সমকালেরও বুঝতে হবে যারা এই সময়ের পাঠক। হ্যাঁ, কিছুটা- কিন্তু আমাদের কথা হলো কি যে আপনি একটা কথা খুব ভালো বলেছিলেন, সেখান থেকে আমাদের যাত্রাটা হওয়া দরকার কথা, সেটা হলো যে আমাদের যে একটা এই শিক্ষা ব্যবস্থা আছে, আমরা শিল্প সাহিত্য কিংবা কবিতায় সেই ব্যবস্থার ভিতরে কিভাবে পাঠ করি। তারপরে জি ভাই ওইখানে অবশ্য যাব পরে, বিরতির পরে একটা বিরতিতে আমার যেতে হবে। আপনার কাছে ফিরে আসব, এই প্রসঙ্গটাই জানতে চাইবো যে যেমন বলা হচ্ছে যে আসলে অনেক সময় লেখক কবিকে সময় লিখিয়ে নেন, আবার অনেকে এরকম অভিজ্ঞতাও বলে যে আসলে এটা যে লিখছি মনে হয় কেউ আমার উপরে ভর করেছে, ওই 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 লেখাটা যতক্ষণ পর্যন্ত না নামাতে পারছি ততক্ষণ পর্যন্ত একটা তাও বলে যে আসলে এটা যে লিখছি মনে হয় কেউ আমার উপরে ভর করেছে, ওই 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 লেখাটা যতক্ষণ পর্যন্ত না নামাতে পারছি ততক্ষণ পর্যন্ত একটা কি বলা যায় যে মনে হয় যে জিব্রাইল এসে বসে পড়েছে, এখন লিখে না নিতে আসর পারলে করেছে, আসর না আসর করেছে। করেছে। এই বিষয়টা সময়ের দিক থেকে যদি যারা পাঠক তাদের জন্যও তো জানা দরকার যে শুধুমাত্র আমরা ফর্মের ভিতরে আবদ্ধ থাকছি কিনা, আমরা এটা আধুনিক হলো না উত্তর আধুনিক হলো Exactly. সেদিকে থাকছি, নাকি আমার সময়কে আমার পরিচিত গল্প আমি কাব্যে পাচ্ছি কিনা, সেই জায়গাটার দুর্বলতা নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন আছে। সেইটার ব্যাপারে মীমাংসা আপনার কাছে জানতে চাইবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপা যেটি জানতে চাচ্ছিলাম, সময়কে তুলে ধরার প্রশ্নটি আবার চলে আসলাম একটু। সময়কে তুলে ধরার তো কিছু নেই, আমরা তো এই সময়ে যে সময়ে বাস করি সেই সময়ের অভিজ্ঞতা আমার মধ্যে পড়বেই। আমি চাই বা না চাই আমি তো আমার সময় থেকে বিচ্ছিন্ন থাকতে পারবো না, বা আমার পারিপার্শ্বিকতা থেকে বিচ্ছিন্ন থাকতে পারবো না। এবং কবিও কিন্তু পারিপার্শ্বিকতা বিচ্ছিন্ন, সমাজ বিচ্ছিন্ন কেউ নয়। এই সমাজেই তার বসবাস, এখানেই সে চলাফেরা করে। কিছু কিছু ঘটনায় কবির আলোড়িত হয় এবং তখন সেটা তার ভেতর থেকে, তার একটা অন্তর্গত বেদনাবোধ থেকে কিংবা অন্তর্গত উপলব্ধিকে সে আসলে তার মতো করে লিখে। এবং এক একজন কবি এক এক প্রক্রিয়ায় নিজেকে প্রকাশ করে, নিজেকে ব্যক্ত করে, নিজেকে বলে। তো সময়ের সেখানে অবশ্যই একটা ভূমিকা আছে। আবার কেউ যদি সেই সময়কে বাদ দিয়ে নিজের ভিতরে ডুব দিতে চান, সেটারও অবকাশ আছে। এটা এক একজনের এক একটা যার যেটা ইচ্ছা। কিন্তু কখনো সময় এত উত্তাল হয়ে ওঠে যে আমাদের জীবনকে এত বেশি প্রভাবিত করে বা আমাদের চারপাশকে এত বেশি প্রভাবিত করে যে আমি সেটা থেকে বিচ্ছিন্ন হতে পারি না। কবি খুব সংবেদনশীল একজন মানুষ, সুতরাং ঘটনার অভিঘাতে তিনি কবিতা লেখেন, লিখতেই পারেন। আবার কবিতার ভেতরেও চলে যেতে পারেন, মানে মনের ভেতরে ডুব দিয়ে। আমরা তো জীবনানন্দ দাশকে দেখেছি, উনি তো পারিপার্শ্বিকতার চাইতে বেশি তাড়িত হয়েছেন তার অন্তর্গত বোধ, চেতনা, এসব দিয়ে। আবার যখন আমরা দেখি যে 70-এর দশকে যখন মুক্তিযুদ্ধের সময় যারা কবিতা লিখেছেন, সে সময় রাজনৈতিক বিষয়াদি খুব বেশি কবিতা এসছে। এটা কিন্তু আস্তে আস্তে 80 এবং 90-এর দশকে এসে আর উচ্চকিত রাজনীতি কবিতায় ছিল না। তখন আবার অনেক বেশি ব্যক্তির অনুভূতি কেন্দ্রিক কবিতা রচিত হয়েছে। রাজনীতির কথাও এসছে, কিন্তু সেটার প্রকাশটা হয়েছে ভিন্ন, সেটা অন্যভাবে প্রকাশিত হয়েছে, এখনো তাই। এবং এভাবেই হচ্ছে। কবিতার তো আসলে একটা ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে, একটা পরম্পরা আছে। একটা সময় থেকে আমরা আরেকটা সময়ে আসি, হ্যাঁ, একটা জায়গা থেকে। এই সময়ে দেখেন, আমি যখন 90-এর দশকে কবিতা লিখছি বা এখন পর্যন্ত সেটা লিখছি, আমাদের আগে এখনো যারা শুরু করেছিলেন 60-এর দশকে, 70-এর দশকে, তারাও লিখছেন, তাদেরও তো সময়টা গেছে, তাই না? তো এই সবাই মিলেই তাদের মতন করে, নিজেদের মতো করে নিজেকে ব্যক্ত করছেন। সময়ের ক্ষেত্রে যেটা আমরা আরো বেশি আগ্রহী সেটা হচ্ছে যে কবি যখন তার ভাবটা প্রকাশ করছে সেটা কবিতার মধ্য দিয়ে, সেইটা কার কাছে পৌঁছাচ্ছে। যেমন ধরেন একটা মাধ্যম হিসেবে অন্য মাধ্যমগুলি কিন্তু এক্ষেত্রে খুব সতর্ক, সেটা
এমনকি টেলিভিশনকেও যদি একটা মাধ্যম হিসেবে দেখি তাহলে আমরা খুবই সতর্ক যে কার কাছে যাচ্ছি। কিন্তু কবিতা যিনি লিখেন তার নিশ্চয়ই এই জিনিসটা উদ্দেশ্যের মধ্যে হয়তো থাকে কি থাকে না আমরা জানি না, কিন্তু সেই ক্ষেত্রে পাঠকের কাছে যাওয়ার জন্য কবির আলাদা কোনো উদ্যম থাকার প্রয়োজন আছে। কবিতা কবি মাত্রই চায় যে তার কবিতা লোকে পড়ুক, সেটা কোনো বিশেষ শ্রেণী, বিশেষ গোষ্ঠী, বিশেষ লোক এরকম কিন্তু ভাবে না, বা বিশেষ বয়স। আমার মনে হয় না যে কোনো কবি এই কথাগুলো ভেবে লেখে। আপনার টেলিভিশন প্রোগ্রামের জন্য এই এজ গ্রুপ আমরা ভাবি যে এই বয়সের লোক আমার এটা দেখবে, এই শ্রেণীর লোক আমার এটা পছন্দ করবে। কবিতার ক্ষেত্রে সেই ধরনের কিছু ভেবে কোনো কবি কবিতা লিখে বলে আমার অন্তত জানা নেই। কিন্তু কবি চান যে তার কবিতা পঠিত হোক। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে এখন প্রকাশ মাধ্যম অনেক বেড়েছে, প্রকাশের সুযোগ অনেক বেড়েছে, এখন কবিতা সামনে চলে আসছে, অনেকে দিতে পারছে, এবং পাঠকের কাছে যে অর্থে পৌঁছানো বলে যে একেবারে সবাই পড়ছে জনগণ নির্বিশেষে, সেভাবে হয়তো কবিতা লোকে পড়ে না। কারণ কবিতার মধ্যে তো আপনি ইহজাগতিক কোনো লাভ পাবেন না কবিতা পড়ে। কবিতা হচ্ছে একেবারেই আনন্দ তো পাওয়া যাবে, ভেতরের তাই না? মনের একটা যদি তাগিদ না থাকে, একটা ক্ষুধা তৈরি না হয়, আপনি কিন্তু কবিতা পড়বেন না। এইখানে এই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাই যে ক্ষুধা তৈরি হওয়া, এই ক্ষুধা তৈরি হওয়াটা হেলাল হাফিজ, এটা তো স্বাভাবিকভাবে অনেকেরই তৈরি হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে একটা সিস্টেমেটিক ওয়েতেও ক্ষুধা তৈরি হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রেই। আমরা কবিতার ক্ষেত্রেও কি সেরকম আশা করতে পারি কিনা, যাতে মানুষ কবিতা আরো বেশি পড়তে পারে, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসা, সেটা সব কবিতা না হলেও অন্তত, কারণ আমরা কেউই কবিতা না পড়ে কিন্তু বড় হচ্ছি না, কিন্তু সেইটা পড়ার চর্চার মধ্যে কতটুকু রাখতে পারছি। এটা প্রক্রিয়ায় আনার কথা যেটা বললেন, ওই তাবরিজি যেটা বললো যে এই পাঠ্যপুস্তকের ব্যাপারটা একাডেমিক ইনস্টিটিউশনে যদি এটা একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে। আরেকটা হলো যে কবিতার পাঠক কিন্তু সর্বকালেই তুলনামূলকভাবে কথা সাহিত্যের তুলনায় অনেক কম। এর কারণটা হলো কথা সাহিত্য যতটা সহজে মানুষ আত্মস্থ করতে পারে, কবিতা পড়ার জন্য পাঠকেরও কিন্তু একটা প্রস্তুতির প্রয়োজন আছে। সেই প্রস্তুতিটা পাঠক সেই কষ্টটা স্বীকার করতে চান কিনা, না চাইলে তো তার কাছে কবিতার আবেদনটা একটু কমই হবে। আর যদি তিনিও প্রস্তুতি নিয়ে নামেন, হ্যাঁ আমি স্বীকার করছি কবিদেরও দায়িত্ব আছে, অযথা দুর্বোধ্যতা এনে পাণ্ডিত্য প্রকাশের তাড়নার থেকে যদি কবিতাকে জটিল করে তোলা হয়, আমার মনে হয় না সেটা খুব সুফল দেবে। তার চেয়ে বরং পাঠকের কথাটাও মাথায় রেখে যদি একটু জিনিসটা প্রেজেন্ট করা যায়, উপস্থাপন করা যায়। কবিতার পাঠক কিন্তু আছে, কবিতার পাঠক যে নাই এটা কিন্তু সত্য না, পাঠক আছে। এটা এরকম কি হেলাল ভাই, আমরা কি এরকম বলতে পারি যে কবিতার যে পাঠক নাই আছে, এই প্রশ্নটা, কবিতার তো ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ময়মনসিংহ গীতিকা যাই, আমাদের তো জাতীয় সাহিত্য যেটা, আর এখন যেটা আমরা সেটার মধ্যে একটু পার্থক্য আছে। জাতীয় সাহিত্যের মধ্যে যেগুলো আমরা দেখি সেই কবিতার ধরনটা, সেটা গীত হতো কিংবা কমিউনিটি সেটা একসঙ্গে জানা হতো। কবিতা সেই জায়গা নেয়, মাধ্যমের পরিবর্তনের কারণে কবিতা একটা পত্রিকায় প্রকাশিত হয় সেখানে। এখন আমি যেগুলো হয় কি, যে আমার কাছে মনে হয় যে আমি যখন পাঠককে বলবো যে তোমরা আমার কবিতা পড়ার জন্য শিক্ষিত হও, তখন আমার কাছে একটু বেদনা হয়, নিজেকে আমার একটু নিজের প্রতি অসম্মান জাগে। হ্যাঁ, মানে এটা আমার মনে হয় যে আমি বলতে পারবো কি না, সেই সাহস আমার আছে কিনা। কিন্তু মূল যেটা হলো যে, সেটা হলো যে কবিতা যিনি লেখেন তিনি কি কোনো না কোনো প্রক্রিয়াতে
আসলে সমাজ থেকে নিজেকে এলিয়েনেট করে ফেলেন কিনা। এইটা মনস্তত্ত্ববিদরাও বলতে পারবেন, কিংবা আরও ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে কবি তার সাধারণত্ব, মানে সাধারণ মানুষ তার সমাজের ভিতরে যে বিকশিত হওয়ার, যেটা যে ও একটুখানি ইশারা করলো আর কি, সেই জায়গা থেকে আমার মনে হয় যে কবিরা বোধহয় যখনই সে লিখতে জানে, লিখতে পারা, লেখা জিনিসটা বলার চাইতে একটু আমাদের সভ্যতা একটা বড় অধিকার জায়গা দখল করে নিয়েছে। ফলে আমার ধারণা যে কবিরা নিজেরাই নিজেকে কি প্রথমেই নিজেকে বেশি শিক্ষিত করে ধারণা করছে কিনা। আর বিষয়টা কিন্তু কবিতার আগে আমার কথা বলে না, আমার কথা হলো যে আমি একটি মানুষ, সেটা মানুষ হয়েছি ভাষার কারণে। হ্যাঁ, আমার ভাষা ছিল না, আমি মানুষ ছিলাম না। তো এটা যদি আমার একটা মৌলিক মানুষ হওয়ার একটা কারণ থাকে, যে ভাষা, তাহলে দেখা যায় যে ভাষা তার বাসনাকে প্রকাশ করবার জন্য যা কিছু করে তাকে আমরা ভদ্রলোক শ্রেণীরা কিংবা আমরা তারা এই নতুন যুগের লোকরা তাকে সাহিত্য উপাধি দেয়। কিন্তু একটা সময় আছে যে সেখানে হয়তো এটাকে সাহিত্য বলা হতো না, কিন্তু এটা হলো তার মোডটা, এটা হলো তার প্রকাশেরই ভঙ্গি। কিন্তু আমরা এগুলো থেকে এমন একটা জায়গায় এগুলোকে নিয়ে গিয়েছি, তথাকথিত আধুনিক একটা চিন্তার জায়গা থেকে এসে যেগুলো আমাদের এখন কবির যে জায়গা, নিজের জায়গা, তিনি বলছেন পাঠককে তুমি আমার কবিতা বুঝতে চেষ্টা করো, আমি তো একটুখানি কঠিন, হ্যাঁ, কারণ আমার অনেক পাণ্ডিত্য আছে কিংবা এগুলাকে। কিন্তু আমার মনে হয় তা না করে কবির যে কাজটা, সেগুলো যে ভাষার সঙ্গে, তার চারপাশের ভাষার সঙ্গে, ঠিক লিখিত ভাষা কিন্তু কবিতার ভাষা না। লিখিত যে বইপত্রে যে ভাষাটা পাই সেটা আসলে কবিতার ভাষা না। কবিতা আসলে মুখের যে চারপাশে চলে সেই ভাষাটা। তো সেই ভাষাটার প্রতি সম্মান দিয়ে যদি কবিতা সেই সামাজিক পরিস্থিতি এবং তার অস্তিত্ব এবং অন্যের অস্তিত্ব, এটাকে যদি একটু সম্মান কবিরা দিতে পারেন, তাহলে হয়তো কবিতা বোধগম্যতার ভিতরে যেতে পারে। অবশ্যই এইটা আমাদের দেখতে হবে। তবে একই সঙ্গে তাবরেজি ভাই, আপনি যেটা বললেন যে আমি পাঠককে কেন বলবো যে আরেকটু প্রস্তুত হও, কিন্তু আমার কাছে মনে হয় একেবারেই ব্যক্তিগত বিষয় যে কবিতা হোক আর যা কিছুই লেখা হোক, এটা তো একটা কোড। এটা আমি লিখি কোডবদ্ধ করে আরেকজনকে পড়ার জন্য। ফলে যার জন্য আমি লিখছি তার প্রস্তুতিটা যদি কম থাকে মনে হয়, তাহলে সেই প্রস্তুতিটা বাড়ানো কিন্তু এটা শুধু একজনের জন্য না, পুরো যারা এই সাহিত্যটার সঙ্গে আছে, কবিতা লিখছে, তাদের জন্যই প্রয়োজন। এবং এটা আমার কাছে মনে হয় বাস্তবতা যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কবিতাকে ডিকোড করার ক্ষমতা আমাদের শিক্ষার্থীরা দিন দিন হারিয়ে ফেলছে, কমে যাচ্ছে। সেইটাতে তো অন্য কেউ আর এসে বলবে না, এটা কবিদেরকেই বলতে হবে। এটা কিন্তু আমাদেরকে আর এটা মানে নিজেরা এটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য মানে নিজেদেরকে একটু কি বলে যায় ইয়ে রেখে আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা যেতে চাইবো যে পাঠককে প্রস্তুত করার ক্ষেত্রেও আসলে আমাদেরও দায়িত্ব আছে, এবং একই সঙ্গে এটা শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা যায় কিনা, আর একটু শক্তিশালী করা যায় কিনা, সেই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাইবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এলাম। শাহনাজ আপা, আপনার কাছে জানতে পারছি পাঠকের প্রস্তুতি নিয়ে খুব সংক্ষেপে। পাঠকের প্রস্তুতি দরকার কিনা? হ্যাঁ, না, ওই যে আমি ওনার সঙ্গে একমত যে আমার এত স্পর্ধা থাকবে কিনা যে আমি বলবো যে আমারটা পড়ার জন্য পাঠকের প্রস্তুতি নিয়ে না, আপনারটা না, কিন্তু কবিতা পড়ার জন্য আমি বলছি আমাদের সবার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কবিতা পড়তে শিখি ছোটবেলা থেকে, তখনই স্কুলে এক ধরনের ওই যে বলা হচ্ছিল যে কবিতা ব্যাখ্যা করো, ইহাতে কবি কি বুঝাইয়াছেন, এই ধরনের প্রশ্নের উত্তর লিখে লিখে আমাদের শিশুরা বড় হয়। তো প্রত্যেককেই আসলে কবিতা থেকে কবি কি বুঝাইয়াছেন তা নিয়ে এতই ব্যস্ত থাকে যে কবিতা যে একটা অনুভবের বিষয়, একটা বোঝার বিষয়, সেই জায়গাটাতে হয়তো অনেক সময় পৌঁছতে পারে না। এটা আমাদের একটা প্রক্রিয়াগত ত্রুটি আমাদের আছে। তাবরেজি ভাই 30 সেকেন্ড। মানে শিক্ষা, আমি মনে করি যে আমরা যে ভাষাটা আমাদের যে ভাষার কারণে মানুষ, সে ভাষার একটা ভৌগোলিক একটা চেহারা আছে। তো সেই ভাষাকে একটা কিছু নিয়ম শিখতে হয়। আমি ব্যক্তিগতভাবে প্রতিভায় বিশ্বাস করি না,
আমার কাছে মনে হয় যে কবিতা একটা লিখে শেখার জিনিস, তো এটা শিখতেও হবে। এবং বাংলা ভাষার এই দীর্ঘ বয়সে কবিতার একটা শিক্ষণীয় প্রচুর ব্যাপার আছে। আমরা একটু আমরা আগে একটা যেটা একটা বলছি, শেষ কবিতা শুনতে শুনতে আজকে বিদায় নিব। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। হেলাল হাফিজ, আপনার কাছে একটা কবিতা। আমি খুব ছোট দুটো কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করার পর্যায়ে সমাপ্তি টানবো আর কি। এই যে প্রযুক্তির কথা হলো, এই প্রযুক্তি আমাকে দিয়ে এক পংক্তির একটি কবিতা লিখিয়ে নিয়েছে। সেটা হলো ওড়না। তোমার বুকের ওড়না আমার প্রেমের জায়নামাজ। আমি মানবানল কবিতা পড়ে শেষ করছি। আগুনার কতটুকু পড়ে, সীমাবদ্ধতার ক্ষয়, সীমিত বিনাশ, মানুষের মতো আর অত নয় আগুনের সোনালি সন্ত্রাস। আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক না তা ধূসর শ্যামল রং ছাই। মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিচ্ছু থাকে না, খাঁ খাঁ বিরান আমার কিছু নাই।